আমি 1989 সালে বিচিত্রাতে চাকরি পেয়েছিলাম, সাপ্তাহিক বিচিত্রা। আপনারা যারা একটু আমার বয়সী আছেন নিশ্চয়ই সাপ্তাহিক বিচিত্রার কথা স্মরণ আছে। তখন আমি 3570 টাকা বেতন পেতাম। আমার সাথে যারা সাংবাদিকতা শুরু করেছিল তাদের খুবই খারাপ আর্থিক অবস্থা ছিল। তারা কেউ 1000 টাকা পেত, অন্য পত্রিকা কেউ 1500 টাকা পেত, কারো চাকরি ছিল না, 100-200 টাকা বিল পেত। অনেককে আমি দুপুরে খাবার খাওয়াতাম, এবং এটা হয়তো বলা ঠিক হচ্ছে না, আমি তখনই পেনশন সিগারেট খেতাম, তাদেরকে খাওয়াতে হতো, কারণ সামর্থ্য ছিল না তাদের। 20 বছর পর দেখা গেল তাদের অধিকাংশই কোটি কোটিপতি হয়ে গেছে। তাতে সবাইকে আপনারা চিনেন, প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন তাদেরকে দেখেছেন। তারা আমাকে নিয়ে খুব হাসাহাসি করতো। 20 বছর 25 বছর পর আমার পোশাক নিয়ে, আমার গরিব চেহারা নিয়ে, আমার ভাঙাচোরা গাড়ি নিয়ে। আমার মনে আছে আমার একজন বলতো প্রায়, নজরুল ভাই আপনি এত বোকা, এত বোকা, মানে সবাই এত বড়লোক হয়ে গেছে, বাড়ি ধারা গুলশানে বাড়ি আছে, চকচকে গাড়ি আছে, আমার এই মলিন দশা দেখে তাদের মায়া লাগতো, মায়া লেগে কথাটা বলতো। আল্লাহর কাছে হাজার শুকর, এখনো সেই দরিদ্র চেহারাই আছে। উপদেষ্টার পদ থেকে যখন ফিরে যাব দেখবেন আমার সেই পুরনো গাড়িটাই আছে, আর সাধারণ পোশাক আছে। আল্লাহর কাছে হাজার শুকর, কোনো সমস্যা নাই, খুবই ভালো আছে। কিন্তু আমার কাছে দুঃখ লাগতো, এখনো লাগে। আমি দেখতাম আমার সাথে যারা বড় হয়েছে, ছাত্র জীবনে যাদের দেখেছি, ইউনিভার্সিটি লাইফে যাদের দেখেছি, সাংবাদিকতা জীবনে যাদের দেখেছি, শিল্প সাহিত্য জগতে যাদের দেখেছি, তারা যে এরকম অকথ্য বড়লোক হয়েছে সেরকম কারণ ছিল না বড়লোক হওয়ার। কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কোন রকম দুঃখবোধ, অনুশোচনা, লজ্জা ছিল না। আমার বলতে লজ্জা লাগছে, আমার এক বন্ধু, ক্লাস ফ্রেন্ড, ওরকম ঘনিষ্ঠ বন্ধু না, সে একটা জেলার জাজ ছিল। সে আমাকে একদিন ফোন করলো, যখন সে স্টুডেন্ট লাইফে খুব দরিদ্র অবস্থায় ছিল, বহুভাবে তাকে আমি হেল্প করতাম। 50-100 টাকা ধার নিত, জীবনে কোনোদিন ফেরত দিত না, তার ফেরত দেওয়ার দরকার নেই। সে আমাকে গর্ব করে বলছে এরকম, সে গুলশানে বাড়ি কিনছে, বাড়ি উদ্বোধন করবে, আমি যেন আসি। তা আমরা, তুই কত টাকা বেতন পাচ্ছি, বাড়ি গুলশানে বাড়ি কিনে কিভাবে? তারপর সে খুবই বিরক্ত হয়ে ফোন টোন রেখে দিল। এগুলি কিন্তু খারাপ ঘটনা বলছি, আমার বহু বন্ধু আছে অসাধারণ সৎ জীবনযাপন করেছে। কিন্তু আমি বললাম যে সে যে আমাকে গর্ব করে কথাটা বলছে, কোনো লজ্জা নাই, আনন্দের সাথে বলছে, এগুলি কি ইন্ডিকেট করতো? আমাকে নিয়ে যে সাংবাদিকরা যারা আপনার অকথ্য বড়লোক পরে হয়েছে, তারা হাসাহাসি করতো আমার ভাঙাচোরা গাড়ি দেখে। কেন করতো? কারণ এই যে আমাদের দুর্নীতি এই সমাজে একসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেউ প্রশ্ন করতো না এই লোকটা এত টাকা কোথা থেকে আসতো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বৃত্ত নিয়ে অহংকার চলতো, কে কত বাড়ি কিনেছে, কে কত করেছে। আমি দেখেছি কিছু কিছু আড্ডা। সাংবাদিক 111 পিরিয়ডে আমরা দুঃখ করে বলতেছে যে আমাকে কি জায়গায় জিজ্ঞাসাবাদ করতেছে, আমি 15,000 টাকা ভাড়া দিয়ে থাকি। সেই সাংবাদিককে দেখেছি ঢাকা ক্লাবে 50 লক্ষ টাকা খরচ করে ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে। 15,000 টাকা ভাড়া দিয়ে থাকতো, সে 50 লাখ টাকা দিয়ে ঢাকা ক্লাব, 50 টাকা বোধ আরো বেশি, আবার এত বড় লোকে অঙ্ক আমার মনে থাকে না। আশ্চর্য লাগতো, তুমি একসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ দুর্নীতির কোনো বিচার তো হতো না। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছিল। এবং আমরা দেখতাম আপনার যে মানে অনেক হিস্টোরিক্যালি অনেক কিছু বলা যায়। 1957 সনে আপনার প্রথম দুর্নীতি দমন ব্যুরো হয়েছে, 2004 সনে দুদক হয়েছে, বারবার সংস্কার হয়েছে, বারবার এটাকে আরো ক্ষমতায়িত করা, আরো ইন্ডিপেন্ডেন্ট করার কথা হয়েছে। অনেক মানে কনসালটেন্সি, আমি দুদকের কনসালটেন্ট, আমি নিজেও ছিলাম 111 পিরিয়ডে, কিভাবে এটাকে আরো ক্ষমতায়িত করা যায়, সব কিছু হয়েছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4,000-5,000 টাকায় বিক্রি হচ্ছে, 200 টাকার বালিশ। মানে আমরা দেখতাম যে 6টা ব্যাংক লুটপাট হয়েছে। আমরা দেখতাম বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয়ে গেছে। আমরা দেখতাম ক্যাসিনো ব্যবসা করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একসময় ছিনতাইকারী হিসাবে পরিচিত এক লোক 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে।
আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর যেখানে কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না? শুনেন নাই কখনো? বোন করে আসলে উনি করে না। আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। শুনতেন না? শুনেন নাই? কেউ আছেন একজন শুনেন নাই? আছেন? একজনও আছে যে শুনেন নাই? দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করা করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তারপর তো কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করে না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? পরে আপনারা দেখান যে আপনাদের হৃদয় ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, সারা দেশের আকাঙ্ক্ষা। আর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি, প্রতিবাদ দিবস, অনেক কিছু বলি, আমরা দুদকের কথা বলি, বিচার বিভাগ বলি, আইন সংবিধান অনেক কথা বলি, ধর্মের কথা বলা যায়। কোনো ধর্ম দুর্নীতি অ্যালাউ করে না। আমি যখন থেকে পুরোপুরি ধর্মচর্চার দিকে মানে সম্পূর্ণভাবে যখন নিবিষ্ট হই একটা সময়, আমি প্রায় দেখতাম যে একটা মানে হাদিস আছে, একটা কথা আছে যে যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত তার কোনো প্রেয়ার কবুল হয় না, তার কোনো দোয়া কবুল হয় না। এটাকে আপনারা শুনেছেন? তো তারপর আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর, দুর্নীতিবাদ, এটা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2 বার 3 বার, বড় বড় কথা বলে। আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নেই। পৃথিবীর কোন ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে, মানুষের হক মেরে চলা অ্যালাউ করে? তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলে আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে,